আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা একটা রে অমিল নিয়ে আলোচনা করব। রে অমিল করার সময় অনেক সময় দেখা যায় কিছু কিছু খতিয়ান উদ্বৃত্ত বা কিছু কিছু হিসাবের জের আমরা চিনতে পারি না। আসলে এটা কোন হিসাব, এটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, এইরকম কিছু ঝামেলাপূর্ণ খতিয়ান উদ্বৃত্ত বা হিসাবের জের নিয়ে আমি একটা প্রশ্ন তৈরি করে নিয়েছি। এই প্রশ্ন থেকে আমরা আজকে রেয়ামিল তৈরি করব এবং কোন কোন দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, এই প্রশ্নে লেখা আছে জনাব আতিক হাসানের 2025 সালে 31 ডিসেম্বর খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ। খতিয়ান উদ্বৃত্ত গুলো দেওয়া আছে দুই পাশে, আর বলছে যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো এবং উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে একটি রেয়ামিল প্রস্তুত করো। এই যে উপরে যে কোশ্চেনটা, এটা সাধারণত ক নাম্বার প্রশ্নে আসে, আর এটা আসে খ অথবা গতে। এখন এই প্রশ্নটা ক নাম্বার প্রশ্ন, এটা না আসে অন্য কিছু আসতে পারে। তো যদি এই যে যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, এই প্রশ্নটা পরীক্ষায় না আসে, তখনও তো আমাদের রেয়ামিল করতে হবে। তো বিধায় আমরা রেয়ামিলটা আগে প্রস্তুত করা শিখবো, তারপর এটা করবো। তো দেখেন, এখান থেকে যদি রেয়ামিল তৈরি করতে হয় তাহলে আমরা কি করি, লিখি সুন্দর করে জনাব আতিক হাসানের রেওয়ামিল। আমরা কিন্তু বিগত ক্লাসের রেয়ামিলের সব সম্পর্কে জেনেছি। তাহলে তারিখ কত, 2025 31 ডিসেম্বর। তাহলে 31 ডিসেম্বর 2025। তাহলে রেয়ামিলের সব কেমন হয় বলেন? ক্রমিক নাম্বার, হিসাবের নাম, ডেবিট ক্রেডিট। ক্রমিক, হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি কিন্তু আপনাদের বলছিলাম যখন আপনারা রেয়ামিল করবেন তখন কোন কোন আইটেম গুলো ডেবিট হয়, কোন কোন আইটেম গুলো ক্রেডিট হয়, সেটা একটু খোলা দরকার লিখে রাখবেন। আদম ক্রেডিট মানে আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, আর উৎসব ডেবিট, উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট। এটা কিন্তু আমরা জানি। তাহলে এই কাজটা আপনারা করে রাখবেন, লিখে রাখবেন। এখন দেখেন, একে একে আমরা সবগুলো এই জয় মিলে তুলবো, যোগ করব, কাজ শেষ। এখন এখানে লেখা আছে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা এখানে প্রারম্ভিক মজুত পণ্য 21,000 টাকা ডেবিট দিকে দিতে পারি। তবে যখন অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া থাকবে তখন আমাকে দেখতে হবে এই অঙ্কে সমাপনী মজুত পণ্য আছে কিনা, সমন্বিত ক্রয় আছে কিনা। মূলত প্রারম্ভিক মজুত পণ্য থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে আসে, কিন্তু যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য রেয়া মিলে আসে। এখন দেখেন তো সমন্বিত ক্রয় আছে কিনা, এই যে সমন্বিত ক্রয় আছে। তাহলে সমন্বিত ক্রয় থাকলে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আর রেয়া মিলে আসবে না। আসবে কি, এই সমন্বিত ক্রয়ের নিচে আছে সমাপনী মজুত পণ্য, এটা আসবে। তাহলে এই প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে আসতেছে না, ক্রস দিয়ে দেন। পরেরটা যান, ক্রয় খতিয়ানের যে, এই যে ক্রয় খতিয়ানের যে এই আইটেমটা আমরা অনেকে চিনি না, আসলে এর জিনিসটা কি, এটা ডেবিট হয় না ক্রেডিট হয়। এক নাম্বার লেখেন ক্রয় খতিয়ানের যে। মনে রাখবেন, ক্রয় খতিয়ানের জেরের আরেকটা নাম প্রদেয় হিসাব। ক্রয় খতিয়ানের জেরের আরেক নাম প্রদেয় হিসাব বা পাওনাদার। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার কোথায় হয়, ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিট দিকে। প্রদেয় হিসাব মানে বাকিতে ক্রয় করলে তার যে জের থাকে সেই ক্রয় খতিয়ানের জের। মূলধন, মূলধন কি হবে বলেন তো? মূলধন ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। টাকা লেখার সময় একটু কেয়ারফুলি থাকবেন যেন সঠিক অ্যামাউন্টটা লেখা হয়। যদি এলোমেলো হয় তাহলে কিন্তু অঙ্ক আমাদের মিলবে না। তারপর দেখেন লেখা আছে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি। প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি মনে রাখবেন, রেওয়া মিলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে বসে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে বসে, তবে একটা সঞ্চিতি ছাড়া, একটা সঞ্চিতি আছে যেটা ডেবিট হয়, সেটা হলো এই প্রদেয় হিসাবে বাট্টা সঞ্চিতি। এই প্রদেয় হিসাবে বাট্টা সঞ্চিতিটা ডেবিট হয়, এছাড়া যত সঞ্চিতি আছে সব ক্রেডিট হয়। তাহলে এখন লিখবো কি,
প্রদেয় হিসাবের বাট্রা সঞ্চিতি। তাহলে প্রদেয় হিসাবে বাট্রা সঞ্চিতি কত টাকা আছে? 2000 টাকা। এটা কি হয়? ডেবিট হয়। সকল সঞ্চিতি ক্রেডিট, কিন্তু প্রদেয় হিসাবে বাট্রা সঞ্চিতি ডেবিট। দেখেন বিক্রয় খতিয়ানের যে, ক্রয় খতিয়ানের যে যদি প্রদেয় হিসাব হয়, মানে ক্রয়ের সাথে প্রদেয়ের সম্পর্ক না, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক না, তাহলে বিক্রয়ের সাথে কার সম্পর্ক বলেন তো? প্রাপ্য হিসাব বা দেনাদারের সম্পর্ক। প্রাপ্য হিসাব বা দেনাদার, তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার কি? সম্পদ, তাহলে এটা ডেবিট। তাহলে লেখেন বিক্রয় খতিয়ানের যে, বিক্রয় খতিয়ানের, এই বিক্রয় খতিয়ানের যে আরেকটা নাম প্রাপ্য হিসাব। কত টাকা আছে? 12,000 টাকা। ডেবিট দিকে 12,000 টাকা বসে। তারপর কি আছে? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি কি বললাম একটু আগে? ট্রেয়া মিলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে বসে। তাহলে কত টাকা? 15,000 টাকা। তারপর কি আছে দেখেন? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি? প্রাপ্য হিসাবের যে অংশ আদায়যোগ্য নয় তাকে অনাদায়ী পাওনা বলে। মূল কথা, আমরা যখন ধারে বিক্রয় করি তখন আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, মানে অন্যের কাছ থেকে আমরা টাকা পাবো, আমাদের দেনাদার সৃষ্টি হয়। অনেক সময় অনেক দেনাদার টাকা দেয় না, পরিশোধ করে না, নিশ্চিত হয়ে যায় ওই দেনাদার। ধরেন রহিমের কাছে আমরা 20,000 টাকা পণ্য বিক্রয় করলাম, রহিম বলে দিল যে ভাই 20,000 টাকা পরে দিব নে। বলে পরবর্তীতে রহিম 15,000 দেওয়ার পরে আর বলতেছে ভাই আমি আর দিতে পারবো না, বা রহিমের আর খোঁজ খবর পাওয়া যায় না। তাহলে ওই যে 5,000 টাকা, এই টাকা কি আর আদায় হবে? হবে না। এই যে আদায়যোগ্য নয় প্রাপ্য হিসাবে একটা অংশ, 5,000 টাকা, এটাই হলো অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা এটা একটা ব্যয়। অনাদায়ী পাওনা কত টাকা? 4,000 টাকা। এটা যে ব্যয়, এটা ডেবিট দিক। তারপর কি আছে দেখেন? মণিহারি 1-1, মণিহারি 31-12। মণিহারি 1-1, মণিহারি 31-12। আমরা তো জানি চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে আসে না, সমাপনী উদ্বৃত্ত আসে। কিন্তু তিনটা সম্পদ আছে ব্যতিক্রম, সেটা কি কি? মণিহারি, ডাক টিকিট আর অফিস সাপ্লাই। তাহলে এটা তো সেই মণিহারি। তাহলে এই মণিহারির প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে আসে, সমাপনী উদ্বৃত্ত রেওয়া মিলে আসে না, তাহলে এটাও রেওয়া মিলে আসবে না। তাহলে আমরা কি করব? মণিহারি, মণিহারি কি লিখবো? 1-1। কত টাকা? 7,000 টাকা। তাহলে এটা তো কি? ডেবিট দিকে বসাবো আমরা। তারপর কি আছে দেখেন? সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়, তাহলে এটা তো একটা ব্যয় নাকি? সমন্বিত ক্রয় ডেবিট দিকে বসে। কত টাকা? 41,000 টাকা। তারপর কি আছে দেখেন? সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য তো বসবে। দেখেন এই পাশে ধরবে না, আমি এই পাশে লিখবো। আপনারা যখন এক্সট্রা করে পুনরায় ঘর করবেন অন্য পাতাতে, পুনরায় হেডিং দেওয়ার চেষ্টা করবেন। না দিলেও হবে, তবে হেডিং দেওয়ার চেষ্টা করবেন। দেখেন সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য 24,000 টাকা। ডেবিট ঘরে বসান। সম্পদ, প্রাপ্য হিসাবে বার্তা সঞ্চিতি। দেখেন সঞ্চিতি আছে, এটা ছিল প্রদেয় হিসাবে বার্তা সঞ্চিতি, এটা প্রাপ্য হিসাবে বার্তা সঞ্চিতি। অত দেখার দরকারই নাই। মাথায় রাখেন প্রাপ্য হিসাবে বার্তা সঞ্চিতি কেন? যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র একটা সঞ্চিতি ডেবিট, সেটা হলো প্রদেয় হিসাবে বার্তা সঞ্চিতি। প্রাপ্য হিসাবে বার্তা সঞ্চিতি 3,000 টাকা ক্রেডিট। তারপর কি আছে? অপ্রদত্ত ভাড়া। দেখেন লেখা আছে অপ্রদত্ত ভাড়া। এই লেখাটা সবাই অনেকে পড়বে না, ওটা মনে করবে অগ্রপ্রদত্ত ভাড়া। দেখেন অগ্রপ্রদত্ত ভাড়া মানে অগ্রিম ব্যয়। এই অগ্রিম ব্যয় কিন্তু সম্পদ। আর এটা লেখা আছে অপ্রদত্ত ভাড়া, মানে যা প্রদান করা হয়নি, বাকি আছে, এটা কিন্তু দায়। মাথায় রাখেন অপ্রদত্ত আর অগ্রপ্রদত্ত দুটা কিন্তু এক নয়। অগ্রপ্রদত্ত মানে কি? অগ্রিম দেওয়া, আগে দেওয়া। তাহলে অগ্রপ্রদত্ত ভাড়া হলে এটা অগ্রিম ভাড়া হতো, এটা সম্পদ হতো।
কিন্তু এখানে লেখা আছে অপ্রদত্ত ভাড়া, মানে যেটা প্রদান করা হয়নি। তাহলে অপ্রদত্ত ভাড়া হলে ভাড়া বাকি রাখছি আমরা, তাহলে ভাড়া বাকি রাখলে কি বকেয়া ভাড়া, সেটা দায়। তাহলে লিখবো আমরা অপ্রদত্ত ভাড়া ৬,০০০ টাকা ক্রেডিট দিই। এখন দুই পাশ যোগ করলে আমাদের উত্তর হয় যাবে। তাহলে ১৭ আর ৫০ কত হয়? ৬৭,০০০। ৬৭ আর ১৫,০০০, ৬৮, ৭০, ৭০, ৭১, ৭২, ৭২, ১০, ৮২, ৮২ আর ২, ৮৪ আর ৬, ৯০,০০০। ডেবিট দিকে ২৪, ২৪ আর ৪১, ৬৫, ৬৫ আর ৭, ৬৫ আর ৭, ৬৩, ৬৭, ৬৮, ৭০, ৭০, ৭১, ৭২, ৭২, ৭৪, ৭৪ আর ১২, ৮৮, ৮৮ আর ২, ৯০,০০০। তাহলে দেখেন আমাদের ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, দুই পক্ষ কিন্তু মিলে গেল। তাহলে রেয়াবিলের মোট যোগফল কত হলো? ৯০,০০০ টাকা। তাহলে দেখেন ডেবিট পক্ষ আমরা যোগ করলাম, ক্রেডিট পক্ষ যোগ করলাম, ৯০,০০০ টাকা। দেখেন তো এই রেয়াবিলে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। আর আমাকে যে ক নম্বর প্রশ্নে বলছিল যে সমস্ত দফা রেয়াবিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, এখানে কিন্তু আমরা বের করতে পারছি। এই যে দেখেন ক্রস দিয়ে রাখছি প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে এটা অন্তর্ভুক্ত হবে না। এই যে মনিহারি, এটা অন্তর্ভুক্ত হবে না। তাহলে একটা হেডিং দিব যে সমস্ত দফা রেয়াবিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ লিখে এই ২১,০০০-এর সাথে ৫,০০০ টাকা যোগ করে দিলেই হবে। তো এই ছিল আমাদের রেয়ামিল এবং যে সমস্ত দফা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। পরবর্তী ক্লাসে আরো একটি রেয়ামিল নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।